135 বছর বয়স 2026-এ। 1 ঘন্টা আগে অব্দি আমিরুদ্দিন ববি উনি আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে আগেই বললেন যে 2017 সাল থেকে অব্দি উনি প্রেসিডেন্ট, মধ্যে 8 মাস ব্রেক হয়েছিল, সেটা ছেড়েই দেন। ক্লাব একটা এমন জিনিস, কেউ একা বা কোনো 2-4 জন ব্যক্তি ক্লাবকে তার গতিপথ আগিয়ে নিয়ে যেতে পারবে না। যারা কাজ করে তাদের সমালোচনা হয়, যারা কোনো সমাজের দায়িত্ব নিয়ে কাজ করে বা কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে কাজ করে বা কোনো পলিটিক্যাল পার্টির লিডারশিপ দেয়, তাদের সমালোচনা হয়, বিতর্ক হয়, তাদের সম্বন্ধে অনেক আলোচনা হয়। আমি এক্সিস্টিং যিনারা আছেন, যেসব ট্রাস্টি রয়েছেন, মোস্তাক সাহেব সহ সকলের কাছে আমার একটাই বক্তব্য, আমরা জেলায় বসবাস করি। আজকে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটা ক্লাব, এত সম্মানের জায়গা, আপনারা নিজে থেকে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ক্লাবের আগামী দিনে সম্মানের সহিত যাতে আমরা এই ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, পাশাপাশি আমাদের এই ক্লাবও যাতে প্রতিযোগিতামূলক যে কোনো টুর্নামেন্টে আমরা সম্মানের সহিত এই ক্লাবকে পরিচালনা করতে পারি। আমি জানতে চাই, মমতা ব্যানার্জি এখন তার ঠিকঠাক শরীর ঠিক আছে তো? আমার রাজনৈতিকভাবে উনি চরম শত্রু, কিন্তু তার মৃত্যু কামনা যেমন করতে পারবো না, তিনি অসুস্থ হোক এটাও কোনোদিন বলতে পারবো না। কিন্তু তিনি কি বলেছিলেন, আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। আজকে লাশের ওপর দিয়ে এসআইআর দূরের কথা, এসআইআর নিয়ে যারা প্রোটেস্ট করছে তাদেরকে কালপিট বলে তাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে। সাংবাদিকও ছাড় পাচ্ছে না। আমি অন ক্যামেরা বলছি, পশ্চিমবাংলা এসআইআর নিয়ে যে হয়রানি হচ্ছে, হয়রানির অন্যতম দায়ী যিনি হচ্ছেন তার নাম মমতা ব্যানার্জি। আর এই তার দেওয়া রাস্তাতে নরেন্দ্র দামোদর দাস মোদিরা নির্বাচন কমিশনকে সামনে রেখে এই হয়রানি করছে। তো এর হয়রানির জবাব আমাদের দিতে হবে। আমি আপনাদের ডে 1 থেকে বলেছিলাম আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের অঞ্চলে আমি অ্যাডভোকেট পাঠিয়েছিলাম না? একটু ভাবতে হবে। অভিষেক বাবু কি বলেছিলেন, একজন ভোটারের ডিলিট হলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশনের দিল্লির অফিস ঘেরাও করব। মনে হয় অভিষেক বাবুর ভাষাতে যার ভোটার ডিলিট হয়েছে সে হয়তো অবৈধ বলেই ডিলিট হয়েছে, বৈধকে ডিলিট করেনি, ওই জন্য উনি ঘেরাও করতে যায়নি। তাই আপনাদের বলবো, লড়াইটা চোখে চোখ রেখে করতে হবে। এই বলছিলেন আমার কমরেড পলাশ বাবু, হ্যাঁ আমি নওশাদ সিদ্দিকী, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষের কবরটা যে এখনো বেঁচে আছে, মাদ্রাসা মসজিদটা আইন করে এখনো কেড়ে নিতে পারেনি এই নওশাদ সিদ্দিকী করার মামলাতে, এটুকু মাথায় রাখবেন। উনি বলছিলেন এসআইআর নিয়ে যতটুকু আশার আলো দেখছেন, মমতা ব্যানার্জির কোর্টে যাওয়ার আগে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এসেছিল বলে এখনো পর্যন্ত। আর কদিন আগে আমার ডেট ছিল মামলার, যখন মমতা ব্যানার্জি এখানে নাটক করছে, স্টেজে গিয়ে ভোট চাইছেন, সেই সময় এক কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তার ইলেকশন ক্যাম্পেইন ছেড়ে দিয়ে আমার মামলা লড়ার জন্য সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়ে এসআইআর এর হয়ে সওয়াল করছে। কেন আপনাদের বলছি বাম শক্তিকে জাগ্রত রাখতে হবে? কেন আপনাদের বলছি আইএসএফের হাতকে শক্ত করতে হবে? যখন সবাই এক দিকে ছুটছে, আমরা তখন ঠিক স্রোতের বিপক্ষে ছুটছি। ওরা যখন ভোট করে পাগল হয়ে যাচ্ছে, আমরা তখন ভোটার করে চিৎকার করছি। আমি তো সর্বপ্রথম বলেছিলাম এই এসআইআর থেকে মুক্তি পাওয়ার বেশ কটা জায়গা আছে, একটা অন্যতম জায়গার নাম ভোট বয়কট করা হোক। আর ভোট বয়কটটা মমতা ব্যানার্জি সত্যিকারের যদি এসআইআর নিয়ে উনি চিন্তিত হন, কলকাতায় 5 দিনের ধর্ণা করেছিলেন, ধর্ণার নামে ওটা নাটক না হয়, ধর্ণার নামে ওনার গদিটা বাঁচানোর জন্য নাটক না হয়, তাহলে উনি কল দিক, যতক্ষণ না পর্যন্ত
প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটার লিস্টে নাম উঠছে, এই ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। যদি মমতা ব্যানার্জি এই কল দিতেন, মমতা ব্যানার্জি এই ঘোষণা দিতেন, সর্বপ্রথম মমতা ব্যানার্জির পাশে কেউ থাকুক আর নাই থাকুক এটাও বলেছিলাম, নওশাদ সিদ্দিকী থাকবে, খাম চিহ্ন থাকবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মমতা ব্যানার্জিকে এই ইস্যুতে সমর্থন করবে। কিন্তু দেখুন মমতা ব্যানার্জি সেটা করেছে? তার পরিবর্তে এসআইআর নিয়ে না আন্দোলন হয়, রাতের অন্ধকারে আইএসএফ এর প্রার্থীকে চোরের মতো ঘরে ঢুকে তাকে গ্রেফতার করেছে। আর আমি কি বলেছিলাম, আর আমিও যদি আইনি লড়াই করতে পারি, ওকে গ্রেফতার করে ওকে চেষ্টা করেছিল নমিনেশন করতে দেবে না। আর আমিও বলেছিলাম, আমিও যদি আইনটা বুঝি, হয়তো মমতা ব্যানার্জি বলে নাকি আইনের ছাত্রী, আমি আইনের ছাত্র না হলেও এটা চ্যালেঞ্জ করেছিলাম যে ওনাকে আমি নমিনেশন করে দেখাবো, তার আমি নমিনেশন করিয়েও দিয়েছি। কিন্তু আপনাদের ভাবতে হবে, বন্ধু আর শত্রু এখন আপনারা চিনতে পারছেন না, সমস্যা ওই জন্য হয়ে যাচ্ছে। এই যতক্ষণ না সেই নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আর আপনি দেখছেন নকল হইতে সাবধান যখন এই মালে লেখা আছে এই মালটাই সলিড, ওইটাই তাহলে ভুল। চিৎকার করছে বিজেপির দালাল আইএসএফ, যে চিৎকার করে বলছে বিজেপির দালাল আইএসএফ, তখন অনেক যে বলছে তাহলে ও যখন বলছে ও ঠিক, এটা ভুল। কিন্তু নকল মালের ওপরেই লেখা আছে নকল হইতে সাবধান, ওই যার ওপরে স্টাম্পটা লাগানো আছে সেটাই হচ্ছে বিজেপির দালাল। 1998 সালে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল। পশ্চিম বাংলার সব থেকে বড় বিজেপির দোসর বন্ধু দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার আপনারা যদি এখনো বন্ধু আর শত্রু না চিনতে পারেন, তাহলে আমাদের থেকে দুরবস্থা কারো হবে না। আমি আপনাদের এগুলো বলার কারণটা হচ্ছে এটাই, দেখুন ভোট আপনি দেবেন কাকে মনস্থির করে নিয়েছেন, সিস্টেমে না যেতে পারলে ভাই দুরবস্থা যাবে না। 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কোনো রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই, কোনো রাজ্যে এইভাবে অন্যায় অহেতুকভাবে ভোটার লিস্ট থেকে ডিলিট করছে কোনো খবর নাই। কিন্তু 12টা রাজ্যের মধ্যে একাধিক রাজ্য কিন্তু অবিজেপি রাজ্য আছে। তাহলে পশ্চিমবাংলায় হচ্ছে কেন? সেই জ্যোতিবাবুর মন কথাটা মাথায় এসে গেল কি, রাষ্ট্র না সরকার না চাইলে দাঙ্গা হয় না, তো এখানে সরকার না চাইলে, পশ্চিমবাংলা সরকার না চাইলে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না, পশ্চিমবাংলার সরকার না চাইলে আন্ডার অ্যাডজুডিকেশন হতো না, পশ্চিমবাংলা সরকার না চাইলে ডিলিটও হতো না। এত বড় আমি কথা বলে গেলাম। যদি বাংলার মানুষ আমাদেরকে ক্ষমতার মসনাদে নিয়ে আসে, পরিবার পিছু একজন করে আমরা চাকরির ব্যবস্থা দেব, ওই ভাতাতে তাকে সন্তুষ্ট থাকতে হবে না। মাস গেলে 50 টাকা, পার ডে 50 টাকা। আপনার পরিবারের পরিকল্পনা চিন্তা ভাবনা আছে না নাই? নিশ্চিতভাবে সবারই আছে, পরিবার আছে, ছেলে মেয়ে না থাকলেও বিয়ে শাদী করবেন, বাপ মা আছে, ভাই বোন আছে, পার ডে 50 টাকা আপনি কি উতরাবেন? তার পরিবর্তে আমরা কি বলছি, পরিবার পিছু একজনের আমরা চাকরির ব্যবস্থা করে দেবো, যে চাকরি করে পুরো পরিবারটাকে সে সামলাতে পারবে। বিদ্যুৎ ফ্রির কথা আছে, আনুষঙ্গিক অনেক বিষয়গুলো আছে।